আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকের নতুন এমসিকিউ কোর্সে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে। তো শুরুতে তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে আমার লাইভটা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা, এবং আমার এই লাইভের লিঙ্কটা তোমাদের যারা মেসেঞ্জার গ্রুপে যে ফ্রেন্ডরা আছে সেই মেসেঞ্জার গ্রুপে একটু কাইন্ডলি সেন্ড করে দাও, তাহলে সেখান থেকে সরাসরি তোমরা সবাই লাইভে যুক্ত হতে পারবা। ওকে, ফ্রেমিং, লাইটিং এবং হচ্ছে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। আর আমি একটু চেক করতেছি তোমাদের কমেন্টসগুলো, এবং তোমরা দ্রুতই লাইভে যুক্ত হয়ে যাও এবং আমিও ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, তো একটু আমাকে জানাই দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর তোমরা একটু কষ্ট করে ফুল স্ক্রিন মোডে একটু দেখো, ক্লাসটা একটু ফুল স্ক্রিন মোডে দেখো। আচ্ছা, তোমরা যদি ফুল স্ক্রিন মোডে দেখো তাহলে দেখবা যে তোমরা ঠিক মতন কোশ্চেনগুলো দেখতে পারবে, অ্যাটলিস্ট কোশ্চেনটা ভালো করে দেখতে পারবা। ওকে, আর আমরা এখানে সলভ করাবো আমি। হ্যাঁ, বুঝছো ব্যাপারটা? আগে বলো কি কোশ্চেনটা লেখা দেখা যাচ্ছে কিনা, কোশ্চেনের লেখাটা এটা একটু ইম্পর্টেন্ট, এই লেখাটা। ওকে, ফুল স্ক্রিন করে দেখলে আশা করে দেখা যাবে। তুমি যদি ফুল স্ক্রিন করে দেখো আশা করে দেখা যাবে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, আমি আমার মধ্যে ভালো আছি। ওয়ালাইকুম সালাম। জাস্ট কোশ্চেনটা দেখা গেলেই আমরা বলবো পারফেক্ট দেখা যাচ্ছে কিনা। একটু জুম করে নিও, রোটেট করে নিও। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা সুহা রহমান বলছো দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম বলছো দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি আমার ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, তো আমরা আজকে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম লেকচার। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা লাইভে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হয়তো আমরা 2টা করে ক্লাস নিব ইনশাআল্লাহ, মিনিমাম 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো শুরু করি। তো ফার্স্টে আমাদের বোর্ডে যে এমসিকিউ দেখতে পাচ্ছি খেয়াল করবা, কিছু একটা বলতেছে যে এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, যার তাপমাত্রা দেওয়া আছে 20, 80, 80। তারপর এখানে আয়তন এবং তাপ মিক্স কথাবার্তা বলা আছে। ডিকিউ মানে হচ্ছে তাপ, আর এ থেকে বিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে বলতেছে। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করবা মন দিয়ে, সেটা হচ্ছে আমরা এটা করতে গেলে বা এমসিকিউটা সলভ করতে গেলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানা লাগবে। ওকে, তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি, খেয়াল করবা, আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার ফার্স্ট ল, প্রথম সূত্র, সেটা হচ্ছে আমরা জানি সবাই মোটামুটি ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, এটা আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, যেখানে ডিকিউ মানে হচ্ছে তাপ শক্তি বা হিট, ডিইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডব্লিউ মানে হচ্ছে তোমার কৃত কাজ। আচ্ছা, তো এই যে ডিকিউ মানে হচ্ছে তাপ শক্তি, এই তাপ শক্তির মানটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। তাপ শক্তির মানটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। মনে রাখবা, সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডিকিউ এর মানটা হয় প্লাস। মানে সিস্টেম যদি তাপ গ্রহণ করে, যদি কখনো বলে যে আমার আসলে তাপ বা হিট গ্রহণ করা হচ্ছে, তাহলে ডিকিউ এর মানটা হয় প্লাস। আর সিস্টেম যদি পরিবেশে তাপ ছেড়ে দেয় মানে তাপ বর্জন করে, তাহলে তাপ বর্জন করলে হচ্ছে আমার ডিকিউ এর মানটা কি বলতো, ডিকিউ এর মানটা হচ্ছে আমাদের মাইনাস। ওকে, আচ্ছা, আর ডিডব্লিউ মান হচ্ছে কৃত কাজ। তো কৃত কাজের মানটা হচ্ছে প্লাস হতে পারে মাইনাস হতে পারে। কৃত কাজের মানটা, কৃত কাজের মানটা যখন প্লাস কখন হবে, যখন তুমি দেখবা যে কোনো গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তো আয়তন বৃদ্ধি পেলে কৃতকাজের মানটা প্লাস হয়, আর কৃতকাজের মানটা মাইনাস কখন হয় খেয়াল করবা, আয়তন হ্রাস পেলে। লিখে নাও, কৃতকাজের মানটা মাইনাস হবে যখন তুমি দেখবা সিস্টেমের আয়তনটা কমতেছে। এগুলো আমরা মোটামুটি থিওরিতে পড়ছি সবাই, সিস্টেমের আয়তন কমছে, আয়তন কমলে হচ্ছে ডিডব্লিউটা হচ্ছে মাইনাস হয়। আচ্ছা, আর হচ্ছে সিস্টেমের আয়তনটা যদি তোমার মনে করো যে কমে, তাহলে ডিডব্লিউ মাইনাস হয়। আয়তন যদি বৃদ্ধি পায়, সিস্টেমের আয়তন যদি বাড়ে, তাহলে আয়তন বাড়লে হচ্ছে খেয়াল করবা, আয়তন বৃদ্ধি পেলে হচ্ছে তোমার ডিডব্লিউটা হচ্ছে পজিটিভ হয়। মানে এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, আর ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটাও প্লাস মাইনাস হতে পারে। যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে পজিটিভ হয় ডিইউ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিইউটা নেগেটিভ হবে যদি অভ্যন্তরীণ শক্তির মানটা কমে যায়। আচ্ছা, তো এবার আমরা এই ম্যাথে চলে আসি। খেয়াল করবা আমার এখানে কি বলতেছে, আমার এখানে বলতেছে এ বস্তু তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস,
আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে তোমার 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এ থেকে বি তে আমার ডিডব্লিউ মানে কৃতকাজের মানটা দেওয়া আছে হচ্ছে +2 জুল কৃতকাজের মানটা। তাহলে আমাদের কৃতকাজ মানে ডিডব্লিউর মানটা দেওয়া আছে, ডিডব্লিউর মানটা তো খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের বেসিক ল। তাহলে বেসিক লটা আশা করি লেখা হয়েছে। তো আমাদের কি কি দেওয়া আছে খেয়াল করবা, আমাদের হচ্ছে ডিডব্লিউর মানটা দেওয়া আছে 2 জুল। তো লিখে নাও ডিডব্লিউর মানটা আমার দেওয়া আছে হচ্ছে 2 জুল। ওকে, লিখলাম। তারপরে হচ্ছে আমার বলা আছে ডিকিউ মানে তাপ শক্তির মানটা 5 জুল দেওয়া। তাপ শক্তি মানে ডিকিউ, এই ডিকিউ এর মানটা দেওয়া আছে হচ্ছে 5 জুল। ওকে, আমাকে বের করতে হবে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন তথা ডিইউ এর মানটা বের করতে হবে। ডিইউ এর মানটা আমরা হচ্ছে নির্ণয় করব। তাহলে আমরা ফর্মুলা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, খুবই সোজা, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আমরা হচ্ছে ডিইউ এর মানটা কোনোভাবে বের করতে চাই। তাহলে ডিইউ সমান হবে হচ্ছে ডিকিউ মাইনাস হচ্ছে ডিডব্লিউ। তো ডিকিউ এর মানটা 5, তাহলে 5 মাইনাস হচ্ছে 2 মানে কত বলো তো, মানে 3 জুল। তাহলে খুব সহজে বের করে ফেললাম, ডিইউ এর মানটা হচ্ছে 3 জুল। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 3 নাম্বারটা, গ নাম্বারটা। এটা হচ্ছে গ নাম্বার, অর্থাৎ 3 জুল। আশা করি আমরা বুঝতে পারছি এই ম্যাথটা খুব সহজে। ওকে, আচ্ছা, তাহলে এর পরের ম্যাথটা খেয়াল করবা। এর পরের ম্যাথে ওকে বলছে যদি 3 অবস্থার সিস্টেমটির অন্তস্থ শক্তি যথাক্রমে ইউএ, ইউবি এবং ইউসি হলে কোনটি সঠিক? দেখতে পাচ্ছি আমরা, দেখো তো একটু। হ্যাঁ, 3 অবস্থার সিস্টেমটির অন্তস্থ শক্তি ইউএ, ইউবি, ইউসি হলে কোনটি সঠিক? আচ্ছা, তাহলে আমি একটু 3টা অবস্থা একটু আঁকি, খেয়াল করবা। পরের কোশ্চেনটা এটা ছিল হচ্ছে আমাদের, এর আগেরটা ছিল হচ্ছে 28 নাম্বারটা, মানে আমাদের প্রবলেম নাম্বার 28, এখানে লেখা ছিল 28। আর এখন আমরা করবো হচ্ছে 29 নাম্বারটা। ওকে, তো খেয়াল করবা, মানে আমাদের ওই চিত্রের মধ্যে মানে এর মধ্যে পিডিএফ এ যে 29 নাম্বারটা। ওকে, তো খেয়াল করবা 29 নাম্বারটা খেয়াল করো কি বলতেছে আমাদের। 29 নাম্বারটা বলতেছে হচ্ছে সিস্টেমটির অন্তস্থ শক্তি ইউএ, ইউবি, ইউসি হলে, তো আমাদের 3টা ইয়া দেওয়া ছিল, 3টা বস্তু দেওয়া ছিল। তাহলে এ একটা বস্তু যার নাম দেওয়া ছিল হচ্ছে এ, আর এ একটা সিস্টেম যার নাম দেওয়া ছিল হচ্ছে বি, আর এ একটা হচ্ছে তোমার মনে করো তাপগতীয় সিস্টেম যার নাম দেওয়া ছিল হচ্ছে সি। 3টা অবস্থা। ওকে, একটা সিস্টেমে 3টা অবস্থা, যাই হোক এ, বি এবং সি। ওকে, তাহলে এ, বি এবং সি আমি একটু দেখি, একটু পিছনের দিকে দেখি আমরা কি দেওয়া ছিল। তো আমার দেওয়া ছিল এ বস্তুর টেম্পারেচার দেওয়া ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এটা তাপমাত্রা দেওয়া ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এ অবস্থার জন্য। আচ্ছা, বি অবস্থার জন্য তার তাপমাত্রা হচ্ছে আমার 80 ডিগ্রি সেলসিয়াস, ভালো কথা। আর সি অবস্থার জন্য তাপমাত্রা দেওয়া ছিল হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার খেয়াল করবা আমার এ অবস্থার জন্য আমার অন্তস্থ শক্তির পরিবর্তনটা ছিল হচ্ছে U1, বি অবস্থার জন্য অন্তস্থ শক্তির অন্তস্থ শক্তি U2, এ অবস্থার জন্য অন্তস্থ শক্তি U1, বি অবস্থার জন্য অন্তস্থ শক্তি U2, আর সি অবস্থার জন্য অন্তস্থ শক্তি হচ্ছে U3। ফার্স্ট কথা হচ্ছে যে আমার এই বি থেকে সি খেয়াল করবা, বি থেকে সি তে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। খেয়াল করবা বি এবং সি কিন্তু তাপমাত্রার মানটা সেম। বি এবং সি এর জন্য টি কিন্তু কনস্ট্যান্ট, তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট। মনে রাখবা তাপমাত্রার সাথে অন্তস্থ শক্তির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই যে অন্তস্থ শক্তি ইউ দিয়ে প্রকাশ করে, এর সাথে হচ্ছে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক বলা যায় মেয়ারের প্রকল্প অনুসারে। আচ্ছা, তো এখন খেয়াল করবা যদি আমাদের তাপমাত্রার মানটা বাড়ে তাহলে অন্তস্থ শক্তির মানটা কি হবে? বৃদ্ধি পাবে। আর যদি আমার তাপমাত্রার মানটা কমে তাহলে অন্তস্থ শক্তির মানটা কি হবে? কমবে। আর যদি আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই আমার ইউ বা হচ্ছে তোমার কি বলতো ইউ বা হচ্ছে অন্তস্থ শক্তিও কি থাকবে বলতো? কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট মানে একই থাকে, সেম থাকে, তাহলে অন্তস্থ শক্তিও কনস্ট্যান্ট বা হচ্ছে সেম থাকবে। বুঝতে পারতেছি ব্যাপারটা? আর অন্তস্থ শক্তির মানটা বাড়লে, তাপমাত্রার মানটা বাড়লে ইউ এর মানটা বাড়ে, অন্তস্থ শক্তির মানটা বাড়ে। আর তাপমাত্রার মানটা কমলে অন্তস্থ শক্তির মানটা কমে যায়। তাহলে আমি যদি বলি এই U2 এবং U3 এর কথা, এখানে U2 এবং U3 না, UA এবং UB মেবি বলছিল, আই থিংক এখানে UB এবং UC বলছিল, সরি, এখানে U2 U3 না বলে ওরা বলতেছিল UB আর হচ্ছে UC। নো প্রবলেম, মানে ব্যাপার না। তাহলে খেয়াল করবা যেহেতু তাপমাত্রা সেম তাহলে অবশ্যই অন্তস্থ শক্তিও সেম হবে। তাহলে UB এর অন্তস্থ শক্তি ইকুয়াল টু কি হবে বলতো? ইকুয়াল টু হচ্ছে UC এর অন্তস্থ শক্তি, দুটো সমান হবে, দুটো ইকুয়াল হবে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, আর খেয়াল করবা এর তাপমাত্রা কম না, 20 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা কম। তাহলে তাপমাত্রা কমলে খেয়াল করো, এই দেখো তাপমাত্রা কমলে কিন্তু আমার অন্তস্থ শক্তিও কম হবে। তাহলে অবশ্যই দেখো এর
তাপমাত্রাটা কম, এটা ইউ এ যদি ধরি, এই ইউ এ মানে এ সিস্টেমের তাপমাত্রাটা কম, এই ব্যবস্থার তাপমাত্রাটা কম, তাহলে অন্তত শক্তিটাও কম হবে, তাহলে লেস দেন হবে। তাহলে খেয়াল করবা এরকম হবে যে ইউ এ লেস দেন ইউ বি ইকুয়াল টু ইউ সি। দেখো তো মধ্যে দেখো ইউ এ লেস দেন ইউ বি আর ইউ সি সমান, মানে এটা হবে কারেক্ট, অপশন বি হবে কারেক্ট। 29 নম্বরে হবে অপশন বি। বলো এইটুকু বুঝতে পারছি কিনা? হ্যাঁ, পিডিএফটা আমি দিয়ে দিব, অবশ্যই পিডিএফটা আমি ক্লাসের পরে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। পিডিএফটা আমি ক্লাসের পরে দিয়ে দিব। আর আমাদের যে রাইটার গুলো আছে তোমার হচ্ছে ফিজিক্সের, যে আমাদের প্রায় 14 থেকে 15টা রাইটার আছে, এর মধ্যে সবচেয়ে বেস্ট রাইটার হচ্ছে আমার মনে হয়েছে এমসিকিউ এর জন্য ইসাক স্যারের বই। তো আমি আসলে মেইন কন্টেন্টটা ইসাক স্যারের বইটা আমি ফলো করতেছি। এছাড়াও আমরা সবাই মোটামুটি জানি যে ইসাক স্যারের বই কিন্তু মেডিকেল ইউনিভার্সিটিরা খুব ফলো করে, মেডিকেল কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো খুব ফলো করে। এই জন্য ইসাক স্যারের বইটা আমার কাছে মনে হচ্ছে এমসিকিউ এর জন্য বেস্ট। তোমরাও দেখবা যাচাই করে, যেটাই তোমাদের কাছেও বেস্ট আশা করি লাগবে। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, আশা করি। ওকে, তাহলে আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে খেয়াল করবা, পরের কোশ্চেন আমাদের বলা আছে, দেখো চাপ বনাম আয়তনের একটা লেখচিত্র দেওয়া আছে। খেয়াল করে দেখো তো মন দিয়ে, চাপ বনাম আয়তনের একটা লেখচিত্র দেওয়া আছে। ওকে, ভালো কথা। তো এবার আমরা একটু মনে রাখবো যে রুদ্ধতাপীয় লেখা আর সমস্ত রেখা, এদের মধ্যে একটু পার্থক্য আছে, অল্প একটু। এদের মধ্যে অল্প একটু পার্থক্যটা কি খেয়াল করবা? রুদ্ধতাপীয় লেখচিত্র বেশি খাড়া হয়। ওকে, ফার্স্ট কথা হচ্ছে এটা, রুদ্ধতাপীয় লেখচিত্র কি হয়? বেশি খাড়া হয়। ওকে, তাহলে আমার এখানে দেখবা, এখানে আমার দেখো এক্স ওয়াই অক্ষে হচ্ছে প্রেসার পি দেওয়া, খেয়াল করবা ওয়াই অক্ষে প্রেসার পি দেওয়া, আর এক্স অক্ষে হচ্ছে আমি আয়তন কি বলতে পারি? আয়তন বি দেওয়া এক্স অক্ষে। আচ্ছা, তো তুমি আমাকে বলবা এটা একটা গ্রাফ, এটা হচ্ছে এ বি, আর এটা একটা গ্রাফ। খেয়াল করবা এরকম একটা গ্রাফ দেওয়া, এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এটা আমার হচ্ছে বি বিন্দু, আর এটা আমার হচ্ছে সি বিন্দু। তুমি আমাকে বলবা এবি গ্রাফটা বেশি খাড়া না এসি গ্রাফটা বেশি খাড়া? বলো, এই যে সি এ গ্রাফটা বেশি খাড়া নাকি বি এ গ্রাফটা বেশি খাড়া? তুমি আমাকে বলো কোনটা খাড়া, সি এ খাড়া নাকি বি এ খাড়া? বলো। হ্যাঁ, পিডিএফ অবশ্যই দিব, পিডিএফ অবশ্যই দিব। আমি তো বলছি কোনটা বেশি খাড়া, তুমি বলবা বি এ রেখাটা বেশি খাড়া নাকি সি এ রেখাটা বেশি খাড়া? বলো। এসি খাড়া, এক্স্যাক্টলি। সি এটা কিন্তু বেশি খাড়া, যে বেশি খাড়া সে হচ্ছে রুদ্ধতাপীয়। এসিটা হচ্ছে আমার কি বলতো? এসিটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রসেস। ওকে, এসিটাকে আমরা বলতে পারি কি বলতো? রুদ্ধতাপীয় লেখচিত্র। আর যেটা একটু কম খাড়া বক্ররেখা, সেটা হচ্ছে আমার সমষ্ণ। এবিটাকে আমরা বলতে পারি হচ্ছে সমষ্ণ। আমাকে কি কেউ বলতে পারবা যে রুদ্ধতাপীয় লেখচিত্র সমষ্ণ লেখচিত্র অপেক্ষা কত গুণ? আমাকে একটু বলো তো কমেন্টে, আমাকে বলতো তোমরা জানো কিনা। একটা ইনফরমেশন মনে রাখবা, একটা ইনফরমেশন বা নোট মনে রাখবা, সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় লেখচিত্র, রুদ্ধতাপীয় লেখ হচ্ছে আমার সমষ্ণ লেখ অপেক্ষা গামা গুণ খাড়া। সমষ্ণ লেখ অপেক্ষা গামা গুণ খাড়া। গামা গুণ হচ্ছে খাড়া হয়, এটা মনে রাখবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, গামা গুণ খাড়া হয়, এটা মনে রাখবা। ঠিক আছে, গামা গুণ খাড়া। ওকে, গামার তিনটা মান হতে পারে, খেয়াল করবা। গামার মান কিন্তু 1.33 হতে পারে একটা মান, গামার মান হচ্ছে 1.40 হতে পারে, গামার মান হচ্ছে 1.67 হতে পারে। তিন ধরনের মান হতে পারে। তো মনে রাখবা, এক পরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু 1.67। এক পরমাণু গ্যাসের জন্য লিখে নাও, এক পরমাণু গ্যাসের জন্য, যেমন হিলিয়াম, আর্গন, নিয়ন, এগুলো হচ্ছে আমার এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাস। ওকে, আর দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু 1.40 হয়। হ্যাঁ, দ্বিপরমাণু গ্যাসের জন্য মোটামুটি সব ইনফরমেশন আমি দেখাই দিব, সমস্যা নেই। দ্বিপরমাণু গ্যাসের জন্য, তো দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু আমার 1.40 হয়, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলা। আর বহু পরমাণু গ্যাসের জন্য, বহু পরমাণু সালফার ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাই অক্সাইড, বহু পারমাণবিক গ্যাসের জন্য বা ত্রিপরমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু 1.33 হয়। তো এই মানগুলো কিন্তু অবশ্যই তুমি মনে রাখবা। আর গামা মানে আসলে কি? গামা মানে আসলে সিপি বাই সিবি। খেয়াল করবা, সিপি এবং সিবির যে অনুপাত তাকে বলা হয় হচ্ছে গামা। সিপি এবং সিবির অনুপাতকে গামা বলা হয়। আশা করি এই স্টেজে এসে কেউ সিপি আর সিবি ভাই জীবনও দেখেনি এটা বলবা না, ঠিক আছে? আশা করি। তাহলে সিপি এবং সিবির ভাগফলটাকে কি বলা হয় বলতো? গামা বলা হয়। তো এগুলো আমরা কিন্তু পড়ছি আগের গুলাতে, জাস্ট রিভাইজ করতেছি আমরা। সাউন্ডটা ঠিক করেন, বুঝতে পারলাম না সাউন্ডটা।
এটা আমাকে বলো তো এখন মোটামুটি সবকিছু ঠিক আছে কিনা। আর এটা বুঝতে পারলাম একটু জানেন, হ্যাঁ একজন বলছে সাউন্ডটা ঠিক করেন, আমি সাউন্ডের প্রবলেম খুঁজে পাচ্ছি না। নর্মালি তোমাদের যেই ভাবে মানে মাইক্রোফোন নিয়ে ক্লাস নিয়ে সেম মাইক্রোফোন নিয়ে ক্লাস নিচ্ছি, সাউন্ড কীভাবে ঠিক থাকে আশা করি সব ঠিক ক্লিয়ার আছে। ওকে, এক্সট্রা সাউন্ড পাশ থেকে আসে। ও আচ্ছা ভাই, তবে হ্যাঁ সাউন্ড একটু প্রবলেম করতেছে, আমাদের মাইক্রোফোনটা কাজ করতেছে না, মাইক্রোফোনটা আমার ভালো করে লাগানো হয়নি। ও মাইক্রোফোনটা মানে ভালো করে লাগানো হয়নি, আওয়াজ হচ্ছে না কেন? ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাইক্রোফোনটা আমার আসলে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা আজকের দিনটা একটু ম্যানেজ করো। হ্যাঁ নেক্সট থেকে আমি সাউন্ড রেডি করে ফেলবো। হ্যাঁ আচ্ছা আমি কেটে আবার অন করতেছি, দাঁড়াও কেটে আবার অন করি। হ্যাঁ কেটে আবার অন করতেছি, তোমার লাইভে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই আওয়াজটা আসবে না, আমি বুঝতে পারছি আওয়াজটা কেন আসতেছে। ওকে কেটে